অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনার বিষয় প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। আপনারা আমাদের এই ভিডিওটি দেখুন। আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আমাদের এই ভিডিওতে এবং আপনাদের পরিচিত যারা রয়েছেন তাদের কাছে এটি শেয়ার করবেন। লেকচার আউটলাইন, কোর কনসেপ্ট, ফিচার্স, মেজর ডিমেরিটস এবং শেষে গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট অর্থাৎ এই যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা তার যে কোর কনসেপ্ট রয়েছে সেটি আমরা একটু জানবার চেষ্টা করব। প্রথমেই বলা হচ্ছে ডুয়েল রোল অর্থাৎ আমরা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় দেখেছি যে সেখানে দুজন হেড থাকেন, একজন নমিনাল হেড, একজন রিয়েল হেড, একজন রাষ্ট্রের প্রধান, একজন সরকারের প্রধান। কিন্তু এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সরকারের প্রধান এবং রাষ্ট্রের প্রধান একজনই হন। রাষ্ট্রপতি হলেন সরকার এবং রাষ্ট্রের প্রধান। অর্থাৎ একদিকে তিনি সাংবিধানিক প্রধান, আর একদিকে কিন্তু পলিটিক্যাল লিডার। অর্থাৎ দুটোই অর্থাৎ দু ধরনের প্রধানই তিনি হতে, তাই জন্য বলছে ডুয়াল রোল। তারপরে বলছে যে সেপারেশন অফ পাওয়ার। আমরা সেপারেশন অফ পাওয়ার জানি। এই রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি থাকে। অর্থাৎ এখানে কি সরকারের যে তিনটে বিভাগ রয়েছে এই তিনটে বিভাগ সম্পূর্ণ আলাদা হয়ে কাজ করে এবং এখানে আমরা সংসদীয় গণতন্ত্রে অনেক সময় দেখেছি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে রয়েছে যে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অর্থাৎ যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে, কিন্তু এখানে সেটি হয় না। এক্সিকিউটিভ অর্থাৎ শাসন বিভাগ এবং আইন বিভাগ সম্পূর্ণ পৃথকভাবে কাজ করে, কেউ কারুর কাজে হস্তক্ষেপ করে না, কেউ কারুর কাজে কোনো নিয়ন্ত্রণ করে না। তারপর কি ডাইরেক্ট ম্যান্ডেট অর্থাৎ এই যে ব্যবস্থা অর্থাৎ প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে রাষ্ট্রপতি জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত হন। আমরা সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বারবার দেখেছি যে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ জনগণ লোকসভা, ভারতের ক্ষেত্রে লোকসভা এর বা রাজ্যের ক্ষেত্রে বা ভারতের যে রাজ্য রয়েছে সেখানে বিধানসভাতে এমএলএ এবং এমপি পাঠাচ্ছেন, তাদের মধ্যে থেকে একজন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হচ্ছেন। আবার ইংল্যান্ডে দেখেছি যে ইংল্যান্ডের যে পার্লামেন্ট যে নিম্নকক্ষ হাউস অফ কমন্স সেখানে নির্বাচিত হচ্ছে কারা, যারা নির্বাচিত হচ্ছে তাদের মধ্যে থেকে একজন প্রাইম মিনিস্টার হচ্ছেন। কিন্তু এখানে সেটি হবে না, রাষ্ট্রপতি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন এবং তিনি কিন্তু ফিক্সড টার্মের জন্য নির্বাচিত হন, কখনো কোথাও 4 বছর, কোথাও 5 বছর, এই নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু নির্বাচিত হন। অর্থাৎ আমরা অনেক সময় দেখেছি যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভায় যদি সরকার তাদের আস্থা হারায় তাহলে সরকারের পতন ঘটে, কিন্তু এখানে সেটি হবে না। এখানে একদম স্ট্রিক্ট এবং ফিক্সড টেনিয়রের জন্যই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন জনগণ দ্বারা। তারপরে কি ইন্ডিপেন্ডেন্স, এখানে রাষ্ট্রপতি কিন্তু কখনোই কোনোভাবে আইনসভার কাছে দায়িত্বশীল থাকেন না, এখানে কিন্তু তিনি কোনোভাবেই আনসারেবল থাকেন না। আবার পাশাপাশি বলা যায় যে এই যে আইনসভাতে যদি নো কনফিডেন্স মোশন আনা হয় তাহলেও কিন্তু রাষ্ট্রপতিকে সরানো যায় না। রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হচ্ছেন। এইবার আসি ইমপিচমেন্ট এক্সেপশন। এইখানে কিন্তু একটা মজার বিষয় রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতিকে যদি ক্ষমতা থেকে সরাতে হয় অর্থাৎ নির্দিষ্ট সময় রয়েছে, কোথাও 5 বছর, কোথাও 4 বছর, 4 বছর, এর মধ্যেও
মধ্যেই এই সময়ের মধ্যে যদি রাষ্ট্রপতিকে সরাতে হয় তাহলে ইমপিচমেন্ট প্রসেস করতে হবে। অর্থাৎ পদচ্যুতির যে ব্যবস্থা সেটি করতে হবে। সেটা কি করতে হবে? এই আইনসভায় এই পদচ্যুতির যে প্রস্তাব সেটা পাস করাতে হবে, অনুমোদিত হতে হবে। তাহলে কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচ করা যাবে, অর্থাৎ পদচ্যুত করা যাবে। এই যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা মোটামুটিভাবে এর মডেল সিস্টেম হিসেবে আমরা কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা বলি। অর্থাৎ ইউএস এর যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা সেটাকেই কিন্তু গোটা বিশ্ব জুড়ে মডেল প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট বলা হয়। আর এই সিস্টেমটাকেই কিন্তু যে সমস্ত রাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা গ্রহণ করেছে আমেরিকার পরে, অর্থাৎ ইউএস এর রাষ্ট্র প্রতিষ্ঠার পরে, তারা দেখা গেছে যারা তারা তারা অনেকেই এই ইউএস এর সিস্টেমটাকে কিন্তু অ্যাডাপ্ট করেছেন। কিন্তু কোথাও কোথাও দেখা গেছে যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আবার সংসদীয় শাসন ব্যবস্থা, তো পার্লামেন্টারি ডেমোক্রেসি এবং প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট এ দুটোর একটা সংমিশ্রণ করেছে। কিন্তু এই যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট এর যে মডেল, এই মডেলটা কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে সিস্টেম সেটাই কিন্তু গোটা বিশ্ব জুড়ে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার মডেল। ফিচার্স, আমরা এখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম বলছে কি আল্টিমেট লিডার। আল্টিমেট লিডার কেন বলছে? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে রাষ্ট্রপতি একদিকে যেরকম রাষ্ট্রের প্রধান, অর্থাৎ দেশের প্রধান, অন্যদিকে কিন্তু তিনি সরকারের প্রধান। অর্থাৎ রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি কাজ করছেন, আবার পাশাপাশি সরকারের প্রধান হিসেবে উনি কিন্তু কাজ করছে। সেই জন্য বলছেন তিনি কিন্তু আল্টিমেট লিডার। এর আগের স্লাইডে আমরা দেখেছিলাম টুল পাওয়ারের কথা, অর্থাৎ দুটো ক্ষমতাই তিনি ভোগ করছেন এবং তিনি কন্ট্রোল করছেন। এরপর হচ্ছে ডিভাইডেড পাওয়ার্স, অর্থাৎ এখানে অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, যেখানে প্রকৃত রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু সেপারেশন অফ পাওয়ার রয়েছে, অর্থাৎ ক্ষমতার স্বতন্ত্রীকরণ রয়েছে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ যদি আপনারা না জানেন তাহলে আমাদেরই এই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নিয়ে আলাদা করে ভিডিও করা রয়েছে, সেটি দেখলেই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির ধারণাটি বুঝতে পারবেন। এখানে সংক্ষেপে বলি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে এখানে বলা হয়েছে সরকারের যে তিনটে বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, তারা সম্পূর্ণ পৃথকভাবে কাজ করবে। এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এর পাশাপাশি এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। এই জিনিসটি অর্থাৎ সেপারেশন অফ পাওয়ার কিন্তু এখানে রয়েছে। সেই জন্য এখানে বলছে ডিভাইডেড পাওয়ার্স। তারপরে কি সিস্টেম অফ ওভারসাইট। কেন বলছে? এই সেপারেশন অফ পাওয়ার এর ক্ষেত্রে আমেরিকাতে, ইউএসএ তে বিশেষভাবে যেটি রয়েছে চেক অ্যান্ড ব্যালেন্স। কেন? এখানে দেখা যায় যদি যে কোনো একটি বিভাগ, সেটা এক্সিকিউটিভ হতে পারে, সেটা লেজিসলেটিভ হতে পারে, সেটা জুডিশিয়ারি হতে পারে। এই বিভাগগুলোর মধ্যে কোনো একটি বিভাগ যদি এককভাবে বিপুল ক্ষমতার অধিকারী হয়ে যায় তাহলে কিন্তু স্বৈরতন্ত্র আসতে বাধ্য। স্বৈরাচারী ব্যবস্থা চলে আসবে। সেই জন্য পারস্পরিক নিয়ন্ত্রণ চেক অ্যান্ড ব্যালেন্স এর মাধ্যমে এই বিভাগ ৩ টের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স এর ব্যবস্থা করা হয়েছে। এবং এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে এই ৩ টে বিভাগের মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। কেউই এককভাবে পাওয়ারফুল হতে পারবে না। তারপর গ্যারান্টেড টার্ম লিমিটস। কেন বলছে? এটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। রাষ্ট্রপতি নির্বাচিত হন রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় একটি নির্দিষ্ট সময়ের জন্য। সেটা ৫ বছর হতে পারে, সেটা ৬ বছর হতে পারে, সেটা ৪ বছর হতে পারে। আমেরিকাতে ৪ বছর। এবং এখানে রাষ্ট্রপতিকে হুট করে কখনোই কিন্তু ক্ষমতা থেকে সরানো যায় না। রাষ্ট্রপতিকে যদি সরাতে হয় তাহলে ইমপিচমেন্ট করতে হবে। অর্থাৎ আইনসভা থেকে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুতির প্রস্তাব পাস করতে হবে। তাহলেই কিন্তু রাষ্ট্রপতিকে সরানো যাবে। আমরা সংসদীয় গণতন্ত্রে দেখেছি যে প্রধানমন্ত্রী যদি সংখ্যাগরিষ্ঠতা হারান, সমর্থন যদি আইনসভায় হারান, তাহলে তাকে পদত্যাগ করতে হয়, তিনি পদচ্যুত হয়ে যান।
এই ব্যবস্থাটা কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেম গভর্নমেন্টে নেই। প্রেসিডেন্সিয়াল সিস্টেম গভর্নমেন্টের ক্ষেত্রে যেটি বলা দরকার সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হবেন। তার আগে যদি তাকে সরানো হয় তাহলে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অর্থাৎ পদচ্যুতির যে মোশন করতে হবে সেই মোশনের মাধ্যমে কিন্তু আইনসভা থেকে অনুমোদিত হতে হবে। তারপরে তাকে পদচ্যুত করা যাবে। তাছাড়া কোনোভাবেই কিন্তু রাষ্ট্রপতিকে অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় সরানো যাবে না। সেপারেট এক্সিকিউটিভ ব্রাঞ্চ অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় এই এক্সিকিউটিভ যে অংশটি অর্থাৎ সরকারের যে ৩ টে বিভাগ এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি তার মধ্যে এই এক্সিকিউটিভটি সম্পূর্ণভাবে পৃথক থাকে। রাষ্ট্রপতি এবং তার যে মন্ত্রিপরিষদ বা সচিবালয় রয়েছে তারা কেউই কিন্তু আইনসভার সদস্য নয় এবং তারা কিন্তু কোনোভাবেই আইনসভার কাছে দায়বদ্ধ নন বা দায়িত্বশীল নন। এটা কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় দেখা যায়। তারপরে কি অ্যাডভাইজারি ক্যাবিনেট অর্থাৎ আমরা সংসদীয় গণতন্ত্রে দেখেছি যে রাষ্ট্রপতি থাকলেও প্রধানমন্ত্রী থাকেন এবং প্রধানমন্ত্রীর একটি মন্ত্রিসভা থাকেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রিয়েল ক্ষমতা ভোগ করে এবং তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করেন। কিন্তু এখানে যেটি হচ্ছে যে প্রেসিডেন্টের যে ক্যাবিনেট বা সেক্রেটারিয়েট রয়েছে, আমেরিকাতে সেক্রেটারিয়েট রয়েছে, ক্যাবিনেট নেই। সেক্রেটারিয়েট রয়েছে, এই যে সেক্রেটারিয়েটের যে প্রস্তাব, এই প্রস্তাব কিন্তু রাষ্ট্রপতি মানতেও পারে নাও মানতে পারে। অর্থাৎ যেকোনো বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কিন্তু রাষ্ট্রপতি এবং এই সেক্রেটারিয়েট বা ক্যাবিনেট রাষ্ট্রপতির কাছে কিন্তু আনসারেবল থাকে। পার্লামেন্ট অথবা আইনসভার কাছে নয় বা মার্কিন কংগ্রেসের কাছে নয়। আরেকটি বিষয় হলো এইখানে যে এই সেক্রেটারিয়েট বা মন্ত্রিসভা বা ক্যাবিনেট রয়েছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায়, তারা কিন্তু রাষ্ট্রপতির অধস্তন। সংসদীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রীর যে মন্ত্রিসভার সদস্য তারা কিন্তু প্রধানমন্ত্রীর কলিগ। এখানে কিন্তু সেক্রেটারিয়েটের যারা রয়েছেন বা সেক্রেটারি যারা রয়েছেন অথবা মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রপতির অধস্তন কর্মচারী। কেউ কিন্তু তারা কলিগ নন। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে ফ্লেক্সিবল পলিটিক্যাল অ্যালাইনমেন্ট। কেন? এই যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে তিনি যে তার সচিবালয় গঠন করেন, সেক্ষেত্রে এমন কোনো ব্যবস্থা নেই, বিশেষত আমেরিকাতে, যে তাকে মেজরিটি পলিটিক্যাল যে পার্টি রয়েছে যারা আইনসভার সংখ্যাগরিষ্ঠ, তাদের মধ্যে থেকেই কাউকে নিতে হবে ক্যাবিনেট বা সেক্রেটারিয়েটে এবং যে তাদেরকে আইনসভা থেকে নির্বাচিত হতে হবে সেটাও কিন্তু নয়। সুতরাং এটি সম্পূর্ণ রাষ্ট্রপতির উপর নির্ভর করে যে কারা এই ক্যাবিনেট বা সেক্রেটারিয়েটের মেম্বার হবে। সেখানে কোনো ধরনের রাজনৈতিক দলভিত্তিক বাধ্যবাধকতা নেই। তারপরে কি? ডিফাইন বাউন্ডারিজ অর্থাৎ এখানে বলছে যে ল মেকার্স যারা এবং এক্সিকিউটিভ যারা অর্থাৎ যারা আইন প্রণয়ন করছেন এবং যারা আইনকে ইমপ্লিমেন্ট করছেন তাদের মাঝখানে কিন্তু একটি মস্ত বড় একটি সরলরেখা টানা রয়েছে, ডিভিশন করা রয়েছে। অর্থাৎ যারা আইনসভার সদস্য আইন প্রস্তুত করছেন তারা কিন্তু আইন ইমপ্লিমেন্ট করবেন না। বা যারা আইন ইমপ্লিমেন্ট করছেন তারা কিন্তু আবার আইন তৈরি করবেন না। অর্থাৎ এই যে ডিভিশনটা করা রয়েছে, পরিষ্কার যেই পৃথকীকরণ করা রয়েছে এর প্রধান কারণ হচ্ছে সরকারের যে কাজকর্ম থেকে ট্রান্সপারেন্সি রাখা সেটাতে। অর্থাৎ স্বচ্ছতা রাখা এবং কনফিউশন যাতে না থাকে গভর্নেন্স এর ক্ষেত্রে সেটাকে এনশিওর করা। তাহলে মোটামুটিভাবে আমরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার যে ফিচার্স বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টের যে ফিচার্স সেটা বুঝতে পারলাম।
মেজর ডিমেরিটস অর্থাৎ এই রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা অথবা বলা যেতে পারে যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টের ফিচার্সের মধ্যে এর যে ভালো দিকগুলো সেগুলো আমরা দেখেছি। কিন্তু বর্তমানে আমরা এখন যে ডিমেরিটস গুলো রয়েছে সেগুলো আমরা দেখব। প্রথমে কি? রিস্ক অফ অটোক্রেসি। এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যেহেতু একটি নির্দিষ্ট টার্মের জন্য নির্বাচিত হন এবং সমস্ত ক্ষমতা তার কর্তৃগত বা তার হস্তগত রয়েছে এবং তাকে সরানোর যে পদ্ধতি ইমপিচমেন্ট পদ্ধতি অত্যন্ত জটিল। সেই কারণে রাষ্ট্রপতি কিন্তু অনেক সময় স্বৈরাচারী হয়ে যেতে পারে এবং অটোক্রেসি স্থাপন করতে পারে এবং অথরিটেরিয়ান রুল নিয়ে আসতে পারেন। সেটা কিন্তু একটি অত্যন্ত সমস্যা তৈরি করতে পারে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে। তারপর বলছে গভর্নমেন্ট গ্রিডলক। কেন বলছেন? এখানে আমরা দেখেছি যে লেজিসলেটিভ বা লেজিসলেচার এবং এক্সিকিউটিভ পৃথকভাবে কাজ করে। সরকারের দুটো বিভাগ। এবং সরকারের যে দুটো বিভাগ পৃথকভাবে কাজ করে এদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয় তাহলে এই দ্বন্দ্বকে মেটানো অত্যন্ত সমস্যাজনক এবং এই দ্বন্দ্বের কারণে আইন প্রণয়নও যেমন আটকে যেতে পারে, আবার সরকার পরিচালনার ক্ষেত্রে যে আইন ইমপ্লিমেন্ট করতে হচ্ছে সেটিও কিন্তু আটকে যেতে পারে। সুতরাং এই সময় একটি বড়সড় সমস্যা তৈরি হতে পারে সরকার পরিচালনা এবং আইন প্রণয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তারপরে কি? উইক লেজিসলেটিভ ওভারসাইট। কেন? আমরা আগেই দেখেছি যে এই ব্যবস্থা অর্থাৎ প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টে প্রেসিডেন্ট এবং তার ক্যাবিনেট বা সেক্রেটারিয়েটের মেম্বার কেউ কিন্তু পার্লামেন্টের কাছে আনসারেবল নয়। সেই জন্য এই আনসার হওয়ার ক্ষেত্রে অর্থাৎ আনসারেবল হওয়ার ক্ষেত্রে পার্লামেন্টারি আইনসভার যারা সদস্য রয়েছেন বা আইনসভার কাছে এই প্রেসিডেন্ট বা ক্যাবিনেটকে আনসারেবল করা একটি অত্যন্ত সমস্যার বিষয়। এবং মেকার্স যারা রয়েছেন তারা কিছুতেই কিন্তু তাদেরকে আনসারেবল করতে পারেন না অর্থাৎ ক্যাবিনেটের মেম্বারদের বা এক্সিকিউটিভে যারা রয়েছে তাদেরকে এবং প্রেসিডেন্টকে। এটি একটি জটিল সমস্যা এখানে। তারপরে কি? সিস্টেমেটিক রিজিডিটি। কেন বলছে? তার কারণ হচ্ছে যে প্রেসিডেন্টকে তো নির্দিষ্ট সময়ের আগে সরানো যায় না। কিন্তু যিনি প্রেসিডেন্ট হলেন তিনি যদি ঠিক মতন কাজ না করেন, আনপপুলার লিডার হন এবং তার কার্যক্ষেত্রে অনেক যদি শিথিলতা দেখা যায়, তাহলে তাকে কিন্তু সরানো পরবর্তী নির্বাচনের আগে অত্যন্ত সমস্যাজনিত ব্যাপার। সে যদি সংবিধান মেনে চলে কিন্তু ঠিকমতো কাজ না করে, যদি পুওর বা আনপপুলার হয়, সেই জন্য তাকে কিন্তু রিপ্লেস করা সম্ভব নয়। সুতরাং ইমপিচমেন্টও এখানে করা যাবে না। সেজন্য তাকে সরানোর জন্য পরবর্তী নির্বাচনের জন্য ওয়েট করে থাকতে হবে। তাহলে মোটামুটিভাবে আমরা এই যে মেজর ডিমেরিটস গুলো রয়েছে সেগুলো দেখলাম এবং বুঝতে পারলাম। তাহলে আজকে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্টের ওপরে একটি ধারণা তৈরি করতে পারলাম। অর্থাৎ এই ব্যবস্থাটি কি? অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা কাকে বলে? এর ফিচার্স কি? এর কনসেপ্টটা কি? এবং এর মেজর ডিমেরিটস গুলো কি? গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ ফুল প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। অর্থাৎ এখানে আমাদের যে মহাদেশগুলো রয়েছে আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, ইউরোপ এবং ওশেনিয়া মহাদেশ, এই যে মহাদেশগুলোতে কোন কোন স্টেটে এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট রয়েছে তার একটি তালিকা দেয়া রয়েছে। এই তালিকাটি দেখলেই যারা ছাত্রছাত্রী বা যারা শুনছেন তাদের কাছে কিছুটা পরিষ্কার হবে বিশ্বে কোন কোন রাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা রয়েছে বা কোন কোন স্টেটে প্রেসিডেন্সিয়াল
সিস্টেম অফ গভর্নমেন্ট ব্যবস্থা রয়েছে। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী এমসিকিউ প্র্যাকটিসের বিষয় ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশন। এটি আগামী ২৬ থেকে ২৭ জুন ২০২৬ আমাদের অখিল ভট্টাচার্য ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।